ট্রেনিং ভিডিওটিতে স্বাগতম। এই ট্রেনিং ভিডিওতে আমি Angular.js এ কিছু সিম্পল কোড কিভাবে লিখতে হয়, জাস্ট কোড এক্সাম্পল সেটা দেখাবো। এখন Angular.js জিনিসটা কি বা এটা কেন দরকার বা কেন ভালো, এই সম্পর্কে জানতে হলে আমাদের আরো ট্রেনিং ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। তবে এই ট্রেনিং ভিডিও যেটা আছে সেটা মেইনলি ফোকাস করবে জাস্ট কিছু কোডিং এক্সাম্পলের উপরে। সো এখানে দেখতে পারতেছেন কিছু ওয়েবসাইট আছে, তো আপনি এখানে খুঁজলেই পাবেন যে আর কি Angular.js এর উপরে বিভিন্ন আর্টিকেল অথবা ট্রেনিং ভিডিও এখানে পাবেন। সেখান থেকে Angular.js সম্পর্কে আপনি জানতে পারবেন। আচ্ছা, এখানে একটা Angular.js একটা ছোটখাটো একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। তো আপনি এখানে দেখতেছেন এই এক্সাম্পলটা আসলে কি করবে। এক্সাম্পল মনে করেন যে কি আসবে স্ক্রিনে, ইনসার্ট ইউর নেম, তারপর বুঝতে পারতেছেন একটা টেক্সট বক্স আসবে, তারপরে এখানে দেখতে পারতেছেন সে একটা কিছু ইকো করতেছে। আসলে যেটা হবে এখানে যে আপনি একটা টেক্সট বক্স থাকবে, টেক্সট বক্সে আপনি যা লিখবেন সেটা ইকো এর পরে ঠিক একই জিনিসটা আসবে। তো আপনি যখন টেক্সট বক্সকে থেকে কোনো ইনফরমেশন মুছে ফেলবেন, তখন কি ইকোর পরে যে ইনফরমেশনটা আসতেছে সেটাও কি মুছে যাবে। আপনি যদি এটা মনে করেন যে জাভা স্ক্রিপ্ট অথবা যে কোড দিয়ে লিখতেন, তাহলে আসলে আপনাকে কি করতে হতো, আপনি তো একটা ইভেন্ট লিখতেন যে যখন টেক্সট বক্সে কোনো কিছু লেখা হচ্ছে, এখন কি প্রেস হোক অথবা কি আপ হোক, ওই ইভেন্টে আপনি কি করতেন যে এই H3 এখানে তার একটা কন্ট্রোল দিতেন আপনাকে স্প্যান দিয়ে হোক অথবা একটা আইডি দিয়ে। তো H3 এর মধ্যে একটা আইডি দিয়ে আপনি কি করতেন যে ওটার ইনার টেক্সট যেটা আছে অথবা ওই কন্ট্রোলের যে ভ্যালু আছে ভ্যালুটাকে আপনি চেঞ্জ করতেন, তাই তো ইভেন্টে কাজটা করতেন। কিন্তু Angular.js যেটা আছে এটা কাজটাকে অনেক সিম্পলিফাই করে ফেলছে। আসলে এখানে যেটা করতেছে যে আপনার এই যে বক্সটা আছে, ইনপুট বক্সটা আছে, আর এখানে যে মনে করেন এই যে ইউজার ডট নেম কার্লি ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে, এই সেকশন যেটা আছে সেটার মধ্যে একটা বাইন্ডিং করে ফেলছে, একটা রিলেশনশিপ ক্রিয়েট করছে, যার কারণে যেটা হবে যে মানে এই টেক্সট বক্সে কিছু লেখা হলে সেটা এখানে চলে আসবে, আর টেক্সট বক্সে কোনো কিছু মুছা হলে এটা এখানে চলে আসবে। আর একটা জিনিস ইমপ্লিসিট এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে জিনিসটা মানে এটা আসলে টু ওয়ে বাইন্ডিং। এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হওয়ার কথা, এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি হয়তো ইকোর পরে যে সেকশনটা আছে এখানে আপনি চেঞ্জ করতে পারতেছেন না, কারণ আপনাকে যে কন্ট্রোলটা আছে, কন্ট্রোল হচ্ছে আপনার জাস্ট টেক্সট কন্ট্রোল। যাই হোক, তো এখানে কয়েকটা জিনিস আপনি দেখতে পারেন যে এনজি অ্যাপটা হচ্ছে কি, এটা হচ্ছে যে বলতেছে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন। এনজি অ্যাপ দ্বারা এটা আমরা আইডিটাকে করতেছি, এটা একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন। আপনি এনজি অ্যাপটা কি করতে পারেন, এইচটিএমএল ট্যাগ যেটা আছে সেখানে বসাইতে পারেন, তো আমরা এখানে বডিতে বসাইছি। এটা যে আপনার বডিতে বসাইতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি কোনো একটা পার্টিকুলার সেকশনকে আপনি Angular.js এর মতো বিহেভ করাতে চান, তাহলে আপনি এনজি অ্যাপটা শুধুমাত্র ওইখানে অ্যাপ্লাই করে অতটুকুর মধ্যে আপনি অ্যাঙ্গুলারের অ্যাক্টিভিটি ওখানে সীমাবদ্ধ রাখতে পারেন। আচ্ছা, এখন মনে করেন যে এখানে আমি যে বললাম যে বাইন্ডিং হচ্ছে, এটা হচ্ছে টু ওয়ে বাইন্ডিং হচ্ছে। তো আসলে বাইন্ডিংটা ঠিক এরকম এনজি মডেল, এটা আসলে আপনি যখন এমবিসি কন্ট্রোলার অথবা মডেলিফাই কন্ট্রোলার কনসেপ্টটা জানেন, যেখানে যে মডেল যে কনসেপ্টটা আছে ওই মডেলটা আসলে এই মডেলটা যদিও মনে করেন যে মানে ঠিক স্ট্রাকচারলি ডিফারেন্ট, তো এইচটিএমএল এর মধ্যে আমরা মডেলটা দেখাই দিচ্ছি আর কি। আর কন্ট্রোলার যে ব্যাপারটা আছে এখানে আসলে একটা কন্ট্রোলারও আছে, কিন্তু সেটা আসলে ঠিক ইনভিজিবল। আসলে এখানে স্ট্রাকচারটা যেরকম হচ্ছে, আসলে মনে করেন যে ইউজার ডট নেম, এটা হচ্ছে আপনার মডেলটা। স্পেসিফিক্যালি বলতে গেলে আসলে ইউজার যেটা আছে, ইউজারটা হচ্ছে একটা মডেল, নেমটা কি মডেলের একটা প্রপার্টিস বা কিছু একটা বলেন আর কি, যা কিছু বলেন। তো ইউজার মডেল যেটা আছে, ইউজার মডেলটা কি করা হচ্ছে, একটা ইমপ্লিসিট একটা কন্ট্রোলার আছে, ওই কন্ট্রোলারের স্কোপের মধ্যে কন্ট্রোলারের স্কোপ কন্ট্রোলারের যে গন্ডি আছে, ওই গন্ডির মধ্যে আমরা কি করতেছি, এই মডেলটাকে ইউজার মডেলটাকে ওখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, আপনি যদি এখানে দেখেন আর কি, আসলে আরেকটা ব্যাপার আপনি দেখতেছেন যে মনে করেন এই যে এখানে দেখতেছি আমরা টেমপ্লেট টার্মটা ইউজ করতেছি, টেমপ্লেট টার্মটা
বোঝানোর জন্য আমি আসলে এই কথাটা বলতেছি যে আপনি দেখবেন যে মানে অন্যান্য ফ্রেমওয়ার্কে কি করে একটা সেপারেট টেমপ্লেট থাকে, সেপারেট টেমপ্লেটিং ইঞ্জিন থাকে, টেমপ্লেট থাকে যেখানে কি থাকে টেমপ্লেট লেখার সিনট্যাক্সটাকে ভিন্ন থাকে, কিন্তু অ্যাঙ্গুলার যে কাজটা করছে মানে টেমপ্লেটিং এর কাজটা অনেকটা ইজি করছে যে আপনার এইচটিএমএল যেটা আছে এইচটিএমএল এর মধ্যেই আসলে টেমপ্লেটটাকে ডিফাইন করা হয়েছে আর কি, মানে বিভিন্ন ডিরেক্টিভ দিয়ে মানে এইচটিএমএল এর যে বডিটা আছে ওইটা আসলে টেমপ্লেট হিসাবে কাজ করতেছে আর কি। যাই হোক, তো আপনি দেখতেছেন এখানে একটা টেমপ্লেট আছে যেটা হয়তো আপনার মানে এই পুরো জিনিসটাই টেমপ্লেট। কন্ট্রোলারটাকে একটু ইমপ্লিসিট কন্ট্রোলার এখানে। এখন এই কন্ট্রোলারের কি থাকে, প্রত্যেকটা কন্ট্রোলার মধ্যে একটা স্কোপ থাকে, ঠিক আছে? কন্ট্রোলার স্কোপ থাকে, এখানে আমরা আসলে এক্সপ্লিসিটলি কন্ট্রোলার দেখাই নেই, কিন্তু এটা যেহেতু ছোটখাটো অ্যাপ্লিকেশন হয়তো পুরোটা একটা স্কোপের মধ্যে পড়তেছে, মানে এদের মধ্যে যে বাইন্ডিংটা আছে বাইন্ডিং এর মাধ্যমে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ওই কন্ট্রোলার একটা স্কোপ আছে, মানে কন্ট্রোলারের একটা এরিয়া আছে। আপনি যেরকম মনে করেন ভেরিয়েবল স্কোপ যে ব্যাপারটা চিন্তা করতেছেন, যাই হোক আমরা যখন স্পেসিফিক্যালি কন্ট্রোলার বলবো মানে ফ্রন্ট এন্ড টেমপ্লেটের মধ্যে, তখন ওইটার মধ্যে যে বিভিন্ন মডেল অথবা মানে ফাংশন কল করবো সেটা আমরা ধরে নিব যে ওই কন্ট্রোলারের মধ্যে পড়ে। তো এখানে স্কোপটা ইমপ্লিসিট, কন্ট্রোলারটা ইমপ্লিসিট, আমরা কি করতেছি স্কোপের মধ্যে আপনার ইউজার নামে যে মডেলটা আছে সেটাতে রাখতেছি। তো আপনি যখন মনে করেন ইউজার ডট নেম লিখলেন, তখন কি হচ্ছে যে এখানে যে ইউজার ডট নেম যে মডেলটা আছে মানে ইনপুট বক্সটা আছে, ইনপুট বক্সের মধ্যে আপনি যা কিছু লিখবেন সেটা যেহেতু এই কন্ট্রোলার স্কোপের মধ্যে আছে আর আমরা ওইটার সাথে এটাকে বাইন্ড করছি, এখানে কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারতাম যে কন্ট্রোলারের মধ্যে কন্ট্রোলার যদি আমরা ডিক্লেয়ার করতাম, কন্ট্রোলার ডিক্লেয়ার করে ওটার ভিতরে যদি আমরা মনে করেন ওটার স্কোপের মধ্যে যদি আমরা মডেল ইউজার ডট নেম ইকুয়ালস টু সামথিং লিখতাম, আর মনে করেন যদি এটা আমরা এখান থেকে না দিতাম, মনে করেন এই বক্সটা আমরা দিলাম না, বাইন্ডিং করলাম না, কিন্তু আমরা কি করলাম কন্ট্রোলারের মধ্যে যদি আমরা ইউজার মডেলটা ডিক্লেয়ার করি ওখানে মনে করেন নেম ভদ্রের মধ্যে একটা প্রপার্টিস দিয়ে দিতাম, ভ্যালু দিয়ে দিতাম, তখন কি হইতো যে এখানে কি করতো যে ওই কন্ট্রোলারের ওই ইউজার মডেল থেকে ভ্যালুটা এখানে চলে আসতো। তো এটা যদি আবার মনে করেন যে এটা যদি জাস্ট ইকো এরকম না হয়ে একটা জাস্ট বক্স হইতো, তখন কি করতাম আমরা যদি ফ্রন্ট এন্ড থেকে ওটার ভ্যালু চেঞ্জ করতাম তাহলে কন্ট্রোলারের যে মডেলটা আছে ওখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত, অথবা মনে করেন ওই কন্ট্রোলার স্কোপের মধ্যে আমরা যখন মানে ওই মডেলের ভ্যালুটাকে চেঞ্জ করতে থাকবো তখন কি হবে ওই চেঞ্জটা ডিরেক্টলি এখানে চলে আসতো। মনে রাখেন আমি 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 মানে এক্সাম্পলটা দিচ্ছি যখন মনে করেন এই জিনিসটা থাকতো না, কিন্তু হয়তো এটা একটা ইনপুট বক্স হইতো আর এই মডেলটাকে আমরা এখানে ডিক্লেয়ার না করে মনে করেন কন্ট্রোলারের ভিতরে স্কোপ ওটার মধ্যে মডেলটা ডিক্লেয়ার করে ভ্যালুটা এখানে অ্যাসাইন করতাম। আর এটা আমি বলতেছি যে আপনার যে টু ওয়ে বাইন্ডিং যেটা আছে টু ওয়ে বাইন্ডিংটা মানে এখানে কাজ করতেছে আর কি। যাক, এখানে আমরা তাহলে এনজি অ্যাপ যেটা সেটা দেখলাম, একটা মডেল দেখলাম, কন্ট্রোলার কি হবে সেটা দেখলাম, মানে স্কোপ যে ব্যাপারটা আছে ওইটা একটু দেখলাম, এই তো। যাই হোক, এখন আমরা একটু আরেকটু কমপ্লেক্স এক্সাম্পল দেখাবো আর কি। আমরা কি আগের এক্সাম্পলে কোনো কন্ট্রোলার দেখাইনি, তাই তো? তো এখন আমরা কি করলাম, এখন আমরা একটা কন্ট্রোলার ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? কন্ট্রোলার ডিক্লেয়ার করলাম এবং কন্ট্রোলারের মধ্যে মনে করেন মেসেজ, এটা আপনি মডেল মনে করতে পারেন, ঠিক আছে? মডেল অথবা একটা প্রপার্টি টাইপের কিছু একটা মনে করলেন আর কি আপাতত বোঝার জন্য। আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। এখন দেখেন ফ্রন্ট এন্ডে কি আছে, ফ্রন্ট এন্ড টেমপ্লেট পেজ আমরা কি বলে দিতেছি যে এই যে বডি যেটা আছে পুরো বডিটা কি করতেছে, পুরো বডিটা আপনার মেইন কন্ট্রোল যেটা আছে মেইন কন্ট্রোলকে ইউজ করবে। তার মানে কন্ট্রোলের যে টোটাল স্কোপটা এটা কি, এখানে আমরা পুরো কন্ট্রোলারের ভিতরের জিনিসগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে মেসেজ যেটা আছে মেসেজটা তাহলে কি করতেছে, এই মেইন কন্ট্রোল যেটা আছে এই মেইন কন্ট্রোলের স্কোপের মধ্যে যে মেসেজটা আছে সেটাকে সেখানে ইউজ করবে। তার মানে কি এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে ওয়ার্ল্ড এখানে ডিসপ্লে হবে। আর এখানে দেখতেছেন যে মানে মডিউল ডিক্লেয়ার করা হচ্ছে আর কি। অ্যাঙ্গুলার একটা মডিউল ডিক্লেয়ার করলেন, মডিউলের নাম দিলেন আপনি অ্যাপ, না পুরো মডিউলের মধ্যে কন্ট্রোলার। এটা কি হতে পারে যে অ্যাঙ্গুলার আপনার মাল্টিপল মডিউল থাকতে পারে, এর মধ্যে একটা হবে মানে মেইন অ্যাপ্লিকেশন মডিউল। তো একটা মডিউল কি করতে পারে অন্যান্য মডিউলকে মানে কন্টেইন করবে,
তো আপনি যদি আমাদের যে এক্সাম্পলটা আছে যে মানে একটা পুরো অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনকে এক্সপ্লেন করে আমাদের যে ট্রেনিং ভিডিওটা আছে, আপনি যদি ওটা দেখেন তাহলে হয়তো আপনি দেখবেন যে কিভাবে মডিউল করা হচ্ছে এবং মানে মেইন অ্যাপ্লিকেশন মডিউলকে অন্যান্য মডিউলকে কন্টেন্ট করতেছে ওই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে আমরা যেটা করলাম যে আমরা মানে ফ্রন্ট এন্ড টেমপ্লেটের মধ্যে একটা কন্ট্রোলার ডিক্লেয়ার করলাম এবং কন্ট্রোলারের মধ্যে আমরা কি করতেছি, কন্ট্রোলারের যে স্কোপটা আছে ওই স্কোপের যে মেথড মডেল বা প্রপার্টি আছে সেটাকে আমরা কীভাবে ইউজ করতেছি এবং বাইন্ডিংটা কীভাবে কাজ করতেছে সেটা আমরা এখানে দেখাচ্ছি আর কি। তো এখানে দেখেন মেইন কন্ট্রোল টেমপ্লেট একটা স্কোপের মাধ্যমে টু এ বাইন্ডিং মেসেজ যেটা আছে সেটা দিকে যাচ্ছে আর কি। আচ্ছা, আর আমরা তখন কি করলাম যে জাস্ট একটা ভেরিয়েবল বলে অথবা মডেল বলে ওটাকে আমরা বাইন্ড করলাম। এখন আমরা কি করতে পারি যে আমরা একটা ফাংশনকেও বাইন্ড করতে পারি। এখানে দেখেন যে আমাদের টেমপ্লেটের মধ্যে কি এনজি ক্লিক গ্রিড, এটা আমাদেরকে মেইন কন্ট্রোলার আছে। তো মেইন কন্ট্রোলার এনজি ক্লিকের মধ্যে আমরা কি করতেছি, গ্রিড নামে একটা ফাংশনকে কল করতেছি। আমাদের কি করতে হবে, এই কন্ট্রোলার স্কোপের মধ্যে গ্রিড নামে যে ফাংশনটা সেটাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে কি হবে, ক্লিক করলে আপনার এই ফাংশন যেটা আছে এই ফাংশনটা কল হবে এবং স্কোপের মধ্যে যে মেসেজ প্রপার্টি যেটা আছে ওটা সেট হয়ে যাবে। আবার এখানে দেখতেছেন যে এখানে যেটা আছে এনজি মডেল, এই মডেলটা কি করা হচ্ছে, ইউজার ডট নেম যেটা আছে এখানে আমরা একটা মডেল দিতেছি, এই মডেলটা কি একই স্কোপের মধ্যে আছে, তাই তো? তাহলে এই ইউজার ডট নেম আপনার কি করছে যে এটার সাথে যে এই কন্ট্রোলার এটার সাথে কি বাইন্ড এটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আপনার যখন আপনি এখানে ক্লিক করতেছেন গ্রিড কি করতেছে, মানে এই ইনপুট বক্সের মধ্যে আপনি যে ভ্যালুটা টাইপ করতেছেন সেটা কি হয়ে যাচ্ছে, এখানে চলে আসতেছে হ্যালোর পরে কথাটা যুক্ত হয়ে কি হচ্ছে, মেসেজটা হচ্ছে, ওই মেসেজটা কি হচ্ছে এখানে এসে এখানে ডিসপ্লে হচ্ছে, তাই তো? তো আপনি দেখেন যে আমরা কি করতেছি, যে একটা ফাংশন বাইন্ড করতেছি। আবার মনে করেন টেক্সট বক্সের সাথে মানে এখানে দেখেন যে ইউজার ডট নেম কি আপনার ফ্রন্ট এন্ডে কিন্তু কোনো ইউজার ডট নেম নেই। আমরা কি করতেছি, করেসপন্ডিং কন্ট্রোলারের মধ্যে আমরা ওই মডেল যেটা আছে ওই মডেলটাকে ইউজ করতেছি। এখানে আসলে মানে মডেলটা তো আসলে কন্ট্রোলারের মধ্যেই থাকে। আমরা প্রথম এক্সাম্পলে কি করতেছিলাম, মডেলটাকে জাস্ট ফ্রন্ট এন্ডে ইউজ করতেছে না, ঠিক আছে? আর এখানে আমরা মডেলটাকে ফ্রন্ট এন্ড ইউজ করতেছি না, কিন্তু আমার কন্ট্রোলারের যে ফাংশন আছে কন্ট্রোলারের ফাংশনের মধ্যে এই মডেলটাকে ইউজ করতেছি। মডেলটাকে ইউজ করে মনে করেন যে কন্ট্রোলার স্কোপের মধ্যে আর একটা মেসেজ প্রপার্টি সেট করতেছি এবং গ্রিড ফাংশনের থ্রুতে ওটাকে আমরা রিটার্ন করতেছি আর কি। যাই হোক, এখানে আপনি দেখতেছেন যে মানে মডেলে আমরা কি দেখতেছি, মেসেজ একটা জিনিস আছে মডেলের মধ্যে, ইউজার ডট নেম একটা আছে, গ্রিড নামে ফাংশন, এগুলো কি আছে মানে অনেকগুলো মডেল, তিনটা মডেল দেখা যায় বলা যায় আর কি, তিনটা মডেল আছে। তিনটা মডেলটা কি ওই কন্ট্রোলার স্কোপের মধ্যে আছে। এই টেমপ্লেটের থ্রুতে স্কোপ মেইন কন্ট্রোলার ইন্টারাকশন হচ্ছে আর কি। আচ্ছা, ডিরেক্টিভ ডিরেক্টিভ আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আমরা যে ইউজ করলাম এনজি মডেলের একটা ডিরেক্টিভ, অ্যাঙ্গুলার ডিরেক্টিভ, এনজি ক্লিক এটা একটা অ্যাঙ্গুলার ডিরেক্টিভ, ঠিক আছে? তো আপনার মনে করেন যে বিল্ট ইন কিছু ডিরেক্টিভ আছে, আপনি কি করতে পারেন যে একটা মানে কাস্টম ডিরেক্টিভ আপনি ডিক্লেয়ার করতে পারেন। কাস্টম ডিরেক্টিভটা আপনার কিভাবে কাজ করবে, কাস্টম ডিরেক্টিভটা একটা হতে পারে যে আপনার দুইভাবে কাজ করতে পারে, যে আপনি ওইটাকে ঠিক এখানে যেরকম ডিরেক্টিভটা ইউজ করছেন এনজি মডেল, ঠিক হয়তো এখানে আর একটা মনে করেন এনজিএক্স না বলে আসলে যেহেতু আপনার কাস্টম ডিরেক্টিভ থাকবে আপনি নিজের ইচ্ছা মতো একটা নাম দিবেন, সেখানে তো এনজি ইউজ না করাই ভালো। এনজি দ্বারা তো আসলে এটা মানে অ্যাঙ্গুলারের রিজার্ভ জিনিস বোঝাচ্ছে, তাই তো? আপনি মনে করেন যে আপনি চান যদি এই পেজটা লোডের সাথে সাথে এই বক্সটা ফোকাস পাবে, তো আপনি একটা ফোকাস নামে একটা ডিরেক্টিভ ক্রিয়েট করলেন, তারপরে ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট, তারপর আপনি কি লিখলেন ফোকাস এনজি মডেল ইউজার ডট নেম। তো ফোকাস ডিরেক্টিভটাকে আপনি এমনভাবে ডিক্লেয়ার করবেন যেন ওটা কি করে এই বক্সটাকে ডিফাইন করে নেওয়ার জন্য এই বক্সটাকে সে মানে লোড হওয়ার সাথে সাথেই ফোকাস করে, সেটা কি হবে আপনার কাস্টম ডিরেক্টিভ হবে। আবার একটা ব্যাপার থাকে যে কাস্টম ডিরেক্টিভ কি আপনি মানে এইচটিএমএল যে ট্যাগ আছে কি এইচটিএমএল ট্যাগের মধ্যেও ইউজ করতে পারেন। যেখানে মনে করেন যে আসলে নর্মাল যদি নর্মাল jQuery বা জাভাস্ক্রিপ্টে আমরা কি দেখতেছি ডিপটাকে একটা আইডি দিতেছি চার্ট, তখন আমরা কি করতাম jQuery অথবা জাভাস্ক্রিপ্টে আমরা কি করতাম মানে চার্ট আইডি, এখানে আমরা হয়তো একটা মনে করেন চার্ট আঁকার চেষ্টা করলাম আর কি jQuery ফাংশন দিয়ে বা ইউজিং দিস অ্যান্ড দ্যাট, রাইট? কিন্তু আমরা কি করতে পারতাম যে মানে এখানে একটা ডিফিকাল্টি যেটা আছে যে এখন এই যে আইডি ইকুয়ালস টু চার্ট আপনি বলছেন, তো এখানে যে আসলে কি হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারতেছেন না, গেস করাটা তো ডিফিকাল্ট। বুঝতেছেন চার্ট যে কোনো পারপাজে চার্ট নামটা দেওয়া হয়েছে, কিন্তু আসলে কি করা হচ্ছে
সেটা কিন্তু আপনি ক্লিয়ার নাও থাকতে পারেন। তো আমরা যদি জিনিসটাকে এভাবে লিখতাম যে মনে করেন যে ড্র চার্ট, মনে করেন HTML ট্যাগের মতো লিখতাম আমরা ড্র চার্ট স্টার্ট এবং মানে তারপরে কি ড্র চার্ট এন্ড ট্যাগ। তো আমরা মোটামুটি এভাবে গেস করতে পারতাম যে এই ট্যাগের মধ্যে আমরা ড্র চার্ট করতে পারতেছি। তারপরে কি করতে পারি, ড্র চার্টটা কি হতো, একটা কাস্টম ডিরেক্টিভ হতো, কাস্টম ট্যাগ হতো। সেটাকে আমরা এমনভাবে ডিফাইন করতাম বা এমনভাবে ডিফাইন করতাম যেন ওইটা একটা চার্ট ড্র করে। আচ্ছা, এখানে মনে করেন অ্যাঙ্গুলার এটাকে দেখাচ্ছে, মনে করেন ড্র চার্টের জায়গায় আমরা কি করতেছি, পাই চার্ট যেটা আছে, পাই চার্ট মোটামুটি বুঝতে পারতেছি, ধারণা করা যায় যে পাই চার্ট, এখানে একটা পাই চার্ট ড্র হবে। এখানে যে ডাটাটা আছে, যে ডাটাটা আমরা সাপ্লাই দেবো, সাপ্লাইয়ের উপর বেস করে একটা পাই চার্ট ড্র হবে। এটা কি উইডথ হবে 400 এবং হাইট হবে 400 পিক্সেল। এখানে জাস্ট এটা আপনাকে মানে, তার আমরা দেখলাম যে কাস্টম ডিরেক্টিভ কি হতে পারে, দুইভাবে অ্যাপ্লাই হতে পারে। একটা মনে করেন যে HTML ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট টাইপের বলা যায়, বা মানে অ্যাঙ্গুলার ডিরেক্টিভ যেভাবে ইউজ করা হচ্ছে সেভাবে ইউজ করা যায়। আর একটা ব্যাপার হতে পারে যে অ্যাঙ্গুলার ডিরেক্টিভটা আমরা কি করতে পারি, HTML এর যে জেনারেল ট্যাগ আছে, স্ট্যান্ডার্ড ট্যাগ যেটা আছে ওইভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি যে আসলে মানে আরেকটা অ্যাঙ্গুলার ডিরেক্টিভ ng রিপিট, মানে বিল্ট ইন ডিরেক্টিভ যেটা আছে, বিল্ট ইন ডিরেক্টিভের একটা এক্সাম্পল দেখাবো আর কি এখানে। তো ng রিপিট কি করবে, এটা আসলে কোনো একটা লিস্টকে রিপিটিএস 1 by 1 স্ক্যান করে করে আপনার কোনো একটা কাজ করবে। তো মনে করেন যে আমাদের একটা কি আছে, একটা অ্যারে অফ অবজেক্ট আছে, অবজেক্টগুলোকে আমরা ফ্রন্ট এন্ডে লিস্ট করতে চাচ্ছি, শো করতে চাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা কন্ট্রোলার দেখলাম, কন্ট্রোলার স্কোপ যেটা আছে, স্কোপের মধ্যে কি আছে, ডেভেলপার্স একটা জিনিস আছে যেখানে কি করতেছে, ডিফারেন্ট অবজেক্ট আছে। আমরা মনে করতে পারি এটা কি পিপল অবজেক্ট, পিপল অবজেক্টের নাম অ্যাসাইন করা আছে, কান্ট্রি অ্যাসাইন করা আছে। তো আমরা যদি ফ্রন্ট এন্ডে প্রত্যেকটা জিনিসকে লাইন বাই লাইন দেখাইতে চাই, 1 by 1 দেখাইতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ng রিপিট যে ডিরেক্টিভটা সেটাকে ইউজ করতে পারি। বুঝতেই পারতেছেন আমরা অ্যাপ্লিকেশন মডিউল ডিক্লেয়ার করলাম, অ্যাপ্লিকেশন মডিউলের মধ্যে কন্ট্রোলার ডিক্লেয়ার করলাম, এবং সেক্ষেত্রে কি থাকে, আমাদের কন্ট্রোলার একটা স্কোপ থাকবে, এবং ফ্রন্ট এন্ডের যেখানে আমরা মেইন কন্ট্রোলার এর আন্ডারে অ্যাসাইন করব, ওই অংশের মধ্যে এই স্কোপটা কাজ করবে। তো ফ্রন্ট এন্ড থেকে আমরা কি করলাম দেখেন যে মানে ng রিপিট পার্সন ইন ডেভেলপার্স। তো আমরা কি করতেছি, ডেভেলপার্স যেটা আছে এটা আপনি তো মনে করেন যে পিএইচপিতে যেরকম ফর ইচ থাকে, অথবা যে কুইরিতে যেমন যখন ডট ইচ, ওই টাইপের হিসেবে কাজ করতেছে, মানে ফর ইচ পার্সন ইন ডেভেলপার্স। সিনট্যাক্সটা হচ্ছে এরকম ng রিপিট। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ডেভেলপের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অবজেক্ট কি হয়ে যাচ্ছে, এটা পার্সন অবজেক্ট হয়ে যাচ্ছে। আমরা কি করতেছি, পার্সন অবজেক্টের নামটাকে ডিসপ্লে করতেছে, পার্সন অবজেক্টের কান্ট্রি যেটা আছে সেটাকে ডিসপ্লে করতেছে। যাই হোক, মানে জাস্ট স্পেসিফিক্যালি ওই অংশটাকে দেখানো হচ্ছে এখানে। এটা এভাবে কাজ করতেছে, মানে প্রত্যেকটা ইটারেশনে মানে ডেভেলপার্সের প্রত্যেকটা অবজেক্ট কি হয়ে যাচ্ছে, পার্সন হয়ে যাচ্ছে, এবং ওই পার্সনের নাম আর কান্ট্রি শো করতেছে, নাম এবং কান্ট্রি, ফক্স অ্যান্ড স্পেন, ডেভ কানাডা, ওয়েসলি ইউএসএ, এইভাবে আমরা ডিসপ্লে করতেছি। যাই হোক, এখন আসেন যে কাস্টম ডিরেক্টিভের কথাটা বলতেছিলাম। তো আমরা বললাম যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা একটা ফোকাস নামে একটা কাস্টম ডিরেক্টিভ করতে চাই, যেটা কি করবে, এই কন্ট্রোল যেটা সেটাকে ফোকাস করবে। মানে এই ফর্মটা লোড হলে বা এইচটিএমএল পেজটা লোড হলে কি হবে, এই বক্সটা ফোকাস হবে। তো আমরা এখানে একটা ফোকাস নামে একটা কাস্টম ডিরেক্টিভ করতে চাই। তো দেখেন আমরা অ্যাপ ডট ডিরেক্টিভ, আগে বুঝতেছেন অ্যাপ নামে আপনার একটা মডিউল ক্রিয়েট করতে হবে, তারপর ওই মডিউলের মধ্যে আপনি কি করতেছেন, ফোকাস নামে একটা ডিরেক্টিভ, কাস্টম ডিরেক্টিভ ক্রিয়েট করলেন। কাস্টম ডিরেক্টিভ কি করতেছে, যে লিঙ্ক ফাংশন কি করতেছে, মানে এলিমেন্ট ছিল, প্রথম যে এলিমেন্টটা আছে ওটাকে ফোকাস করবে। এটা ছিল একটা মানে অ্যাঙ্গুলারের একটা লিঙ্কের একটা ফেজ আছে, ওই ফেজের মধ্যে কি হয়ে যাবে, এই মানে ফোকাসিং ফাংশনটা কল হয়ে ওই মানে ফোকাসটা ওখানে অ্যাসাইন হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখানে দেখেন আমরা কাস্টম ডিরেক্টিভ এখানে ইউজ করতেছি। এখন মনে করেন যে আর একটা কাস্টম ডিরেক্টিভ হতে পারে, যেখানে আমরা কি করতেছি যে মানে মানে এই ডিরেক্টিভের কাজ যেটা হবে যে এই ডিরেক্টিভটা যেখানে ইউজ করা হবে ওইখানে কিছু একটা টেক্সট চলে আসবে, মনে করো হ্যালো রিডার্স থ্যাংক ইউ ফর কামিং। যেখানে আমরা এই ডিরেক্টিভটা ইউজ করবো ওইখানে এই টেক্সটটা চলে আসবে। এখন মনে করেন আগের ডিরেক্টিভ যেটা আছে, আগের ডিরেক্টিভকে আমরা কি করলাম, একটা ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করছি, বা অ্যাঙ্গুলার ডিরেক্টিভটা যেভাবে ইউজ হয় ওটার কাছাকাছি ভাবে ইউজ করছে। তো এখানে আমরা কি করবো, এখানে আসলে HTML ট্যাগটা যেভাবে ইউজ হয়, মানে HTML স্ট্যান্ডার্ড ট্যাগ যেটা যেভাবে ইউজ করা হয়, আমরা এমন একটা কাস্টম ডিরেক্টিভ অ্যাঙ্গুলার ডিক্লেয়ার করবো যেন এটাকে আমরা HTML ট্যাগ হিসেবে
ইউজ করতে পারি। তার মানে কি হবে, এটাকে যখন আমরা ইউজ করতে চাবো তখন আপনি কি দেখবেন যে মনে করেন যে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট যেটা আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে হ্যালো থাকবে, তারপর কি হবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট হ্যালো স্ল্যাশ হ্যালো মানে এন্ডিং থাকবে। তো ওই জায়গাটাতে কি হবে, ওই জায়গাটা এই টেক্সট দ্বারা রিপ্লেস হবে। ওইটাকে এইচটিএমএল ট্যাগ হিসাবে আমরা হ্যালোকে ইউজ করতে পারবো। তো দেখতেছেন যে রিটার্ন করতেছে এবং ওখানে টেমপ্লেট এটাই আর কি করতে হয় আর কি। আচ্ছা, এরপর আসেন ফিল্টার। ফিল্টারটা মনে করেন যে সার্চ করে ফিল্টার করে, মানে আপনি মনে করেন যে যখন সার্চ করতেছেন কোনো জিনিস, একটা লিস্ট থেকে ফিল্টার করে আপনার একটা পার্শিয়াল রেজাল্ট নিয়ে আসতেছে। কিছু বিল্ট ইন ফিল্টার আছে যেটা আপনি ইউজ করতে পারবেন অ্যাঙ্গুলারের, ঠিক আছে। অথবা আপনি যদি চান যে আপনার নিজস্ব মানে কাস্টম ফিল্টার করবেন, সেটা আপনি করতে পারেন। তো আমাদের যে মানে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন যেখানে আমরা এক্সপ্লেন করতেছিলাম ওখানে কি ছিল, ওখানে মনে করেন যে মানে ইয়েস অর নোর উপরে বেস করে কি টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন আসতেছিল। তো যাই হোক, এখানে মনে করেন যে এখানে একটা নাম্বার আছে, ঠিক আছে। এটাকে আমরা যদি মনে করেন যে এটার কোনো স্পেশাল ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, এটাকে আমরা মনে করেন কারেন্সি হিসেবে শো করতে চাই, সেক্ষেত্রে মনে করেন যেখানে কারেন্সি নামে একটা ফিল্টার আছে বিল্ট ইন। আমরা কি পাইপিং কারেন্সি মনে করি, এটা কি হচ্ছে যে আপনি ইউনিক্স অথবা লিনাক্সে যে পাইপিং ইউজ করেন এই জিনিসটা হচ্ছে সিমিলার জিনিস, ঠিক আছে, মানে স্ট্রাকচারালি মানে সিনট্যাক্স অনুযায়ী। তো কারেন্সি ফিল্টার এটার উপরে আমরা অ্যাপ্লাই করতেছি, সেক্ষেত্রে কি হবে যে কারেন্সি ফিল্ড মানে এটার শুরুতে একটা কারেন্সি সিম্বলটা চলে আসবে, ফরম্যাটিংটা কি হবে এই কারেন্সির উপর বেস করে ফরম্যাটিংটা হবে। আবার মনে করেন যে কিছুক্ষণ আমরা কি করতেছিলাম যে ডেভেলপার যেটা আছে ডেভেলপারদের নামের নাম এবং কান্ট্রির একটা লিস্ট আমরা শো করতেছিলাম। তো আমরা কি করতে পারি যে আমরা হয়তো ওইটার উপর একটা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। অর্ডার বাই ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে কি হবে যে লিস্টটা সেই লিস্টটা নাম অনুযায়ী সাজানো থাকবে, নাম অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে। তো আমরা কি করেছি এনজি রিপিট পার্সন ইন ডেভেলপার্স, আমরা এখানে ডিসপ্লের কাজ একইভাবে ডিসপ্লের কাজটা করতেছি। তো আমরা কি করতেছি যে অর্ডার বাই ফিল্টারটা অ্যাপ্লাই করতেছি, সেক্ষেত্রে কি হবে সবগুলো নাম এবং সবগুলো ডেভেলপার যেটা সবাই এখানে আসবে, কিন্তু সেগুলো সর্ট হবে কি হবে নাম অনুযায়ী। তো আমরা কি করতে পারতাম সার্চ নামে একটা ফিল্টার ইউজ করতে পারতাম। সার্চ নামে ফিল্টার ইউজ করে কোনো একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলে মনে করেন যে সমস্ত ডেভেলপারের নাম আসতো না, কিন্তু শুধুমাত্র আমরা তাদের লিস্ট দেখতে পারতাম, মানে সার্চ ক্রাইটেরিয়া ফুলফিল যারা করে শুধুমাত্র এই সমস্ত ডেভেলপারদেরকে আমরা দেখতে পারতাম। যেখানে মনে করেন সার্চ ফিল্টারটাকে ইউজ করা হচ্ছে ফিল্টার সার্চ, এখানে সার্চ নামে যে মডেলটা আছে ওই মডেলের যে টেক্সট আছে ওই টেক্সটের উপরে বেচ করে এটা মানে ফিল্টারটা হবে। যাক, এখানে মেইন কনসেপ্ট যেটা আছে আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারতেছি। আর একটা কাজ আমরা যেটা করতেছি ফিল্টার অ্যাপ্লাই করতেছি, কিন্তু সেটাকে আমরা কি করতেছি আর একটা ইনপুট বক্স অথবা আর একটা মডেল যেটা আছে আর একটা মডেলের উপরে আর একটা মডেলের সাথে রিলেট করতে পারতেছি। এখন এই মডেল যেটা আছে এটা যে ফ্রন্ট এন্ডে থাকতে হবে নট নেসেসারি, এটা কি হতে পারে যে একটা ব্যাক এন্ডে মানে কন্ট্রোলারের মধ্যে ডিফাইন করা মডেলও হতে পারে। আমরা আরেকটা ফিল্টার মনে করি, এটা আমাদের একটা কাস্টম ফিল্টার, যেটা আমরা কাস্টম ফিল্টার ডিক্লেয়ার করতেছি অ্যাপ ডট ফিল্টার, ঠিক আছে। এটা কি করতেছে যে মানে আমরা যে টেক্সটের উপরে এই ফিল্টারটা অ্যাপ্লাই করবো সেটাকে সে কি করবে আপার কেস করে ফেলবে। এখানে দেখতেছেন জাস্ট ক্যাপিটালাইজ আপার কেস করে ফেলবে আর কি। সার্ভিস, তো এখানে আমরা দেখেন যে মনে করেন যে আমরা তো কিছুক্ষণ আগে দেখছি যে গ্রিড নামে একটা ফাংশন দেখছি, কন্ট্রোলের মধ্যে আমরা একটা গ্রিড নামে একটা ফাংশন দেখছি। এখন আপনার অ্যাপ্লিকেশনে কি থাকতে পারে অনেকগুলো কন্ট্রোলার থাকতে পারে, ঠিক আছে। এখন অনেকগুলো কন্ট্রোলার থাকতে পারে, তাদের মধ্যে অনেকগুলো ফাংশন থাকবে, কিন্তু কিছু কিছু মানে কেস এমন আসতে পারে যে মানে কিছু ফাংশন থাকবে যেটা হয়তো বিভিন্ন কন্ট্রোলারের মধ্যে কমন একই টাইপের কাজ করবে। তো এগুলোকে আপনি কি করতে পারেন যে প্রত্যেকটা কন্ট্রোলারের মধ্যে না রেখে আপনি কি করতে পারেন যে একটা সার্ভিস হিসেবে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেই সার্ভিসটা কি করবে বিভিন্ন কন্ট্রোলার ইউজ করবে। সেটা কি হতো আপনার মানে মিনিমাম কোড লেখা হচ্ছে এবং সেন্ট্রালাইজড কোড মানে লাইব্রেরি টাইপের একটা ব্যাপার থাকতেছে আর কি ওইরকম। তো আমরা যদি সার্ভিসটা ডিক্লেয়ার করতে চাই অ্যাপ ডট ফ্যাক্টরি, এখানে মনে করেন ইউজার ইনফরমেশন এবং একটা সার্ভিস ডিক্লেয়ার করা হচ্ছে। ইউজার ইনফরমেশন সার্ভিস যেটা আছে সেটা কি করতে হবে বিভিন্ন কন্ট্রোলার থেকে আমরা ইউজ করতে পারবো। মনে করি স্কোপ ডট ইউজার ইনফরমেশন অ্যাপ ডট কন্ট্রোলার, এখান থেকে আমরা কি করতেছি মনে করি এটা একটা মেইন কন্ট্রোলার একটা সেকেন্ড কন্ট্রোলার, দুইটা জায়গা থেকে আমরা কি করতেছি সার্ভিস কন্ট্রোলার যেটা আছে ওটাকে ইউজ করতেছি, সার্ভিস ইউজার ইনফরমেশন যেটা আছে ওটাকে ইউজ করতেছি। ওকে, এখানে দেখতেছি মেইন কন্ট্রোল ইউজার সেকেন্ড কন্ট্রোল ইউজার অবজেক্ট এবং তারা কি করতেছে ইউজার ইনফরমেশন সার্ভিসটা সেটাকে
ইউজ করতেছে। যাই হোক, এখানে আসলে যদিও মানে অল্প সময়ের মধ্যে বলা হয়েছে, কিন্তু এখানে আসলে অ্যাঙ্গুলারের অনেক কনসেপ্ট এখানে দেওয়া হয়েছে। তো আপনি বুঝতেছেন যে অ্যাঙ্গুলার কিভাবে কাজ করে, আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার তো এতটুকুর উপর বেস করে তো আপনি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। এখন যেটা হবে যে আপনাকে হয়তো মানে একটু রেফারেন্স গাইড দেখতে হবে, মানে রেফারেন্স ম্যানুয়াল দেখে হয়তো করসপন্ডিং মানে কি ডিরেক্টিভ আছে, কোনটা কি কাজ করে সেটা দেখতে হবে আরকি। তো মোটামুটি সিনট্যাকটিক্যালি এটা আসলে যদিও অল্প, তারপর এটার মধ্যে আসলে অনেক জিনিসই কভার করা হইছে। তারপর মানে কিছু ইন্টারনাল কনসেপ্ট আছে, মনে করেন ডাইজেস্ট, এপ্লাই, ওয়াচ, ঠিক আছে? ওগুলো হয়তো এখানে দেখানো নেই এক্সপ্লিসিটলি, আর ওগুলো হয়তো সবসময় এক্সপ্লিসিটলি ইউজ করার দরকারও পড়ে না। কিন্তু ওগুলো হয়তো ইন্টারনালি ইউজ করা হচ্ছে বিভিন্ন কনসেপ্টের ভিতরে। তো আপনি অ্যাঙ্গুলার মানে অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স ইমপ্রুভ করতে চাইলে হয়তো আপনাকে ওই সমস্ত ইন্টারনাল ডিটেইলস দেখতে হবে এবং সেগুলোকে অপটিমাইজ করতে হবে। তো আশা করি এতটুকুই থাকা এই পর্যায়ে। তো মানে আরেকটা ট্রেনিং ভিডিও প্ল্যানিং এ আছে, যেটা কি যেখানে হয়তো আমরা অ্যাঙ্গুলার চেসের মনে করেন সিকিউরিটি অথবা আপনার মনে করেন পারফরম্যান্স কিভাবে ইমপ্রুভ করা যায়, অথবা ব্রাউজার সাপোর্ট কিভাবে করা যায়, অথবা টেস্টিং স্ট্র্যাটেজি অথবা মানে ইন্টারন্যাশনালাইজেশন সাপোর্ট এগুলো কিভাবে করা যায় অ্যাঙ্গুলারতে, ওগুলো সম্পর্কে মোটামুটি ভাবে একটা আলোচনা করা হবে। তো আজকের মতো এখানেই বিদায়। গুড লাক, আল্লাহ হাফিজ, বাই।